আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, কেন্দ্রীয় সহ সাংগঠনিক নেতৃবৃন্দ, সম্পাদক নেতৃবৃন্দ, জেলার সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত হাউস, দুইভাবে গলা নষ্ট হয়, একটা খুব ঠান্ডায় আর একটা খুব গরমে। আজকে আমার মনে হয় আমার গলাটা গরমে নষ্ট হয়েছে, মনটা ভালো না। কারণ আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি সেটা হলো বর্ষার দিনে নাও, শুকনার দিনে পাও। আমার মায়ের দেশ হাওয়ার অঞ্চল, ভাটির দেশ। নোটটা বাংলাদেশের ৭,০০০ বর্গ কিলোমিটার এলাকা, ৫২টা উপজেলা, গ্রেটার সিলেটের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, গ্রেটার ময়মনসিংহের নেত্রকোনা, কিশোরগঞ্জ, গ্রেটার কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া। এই ৭টা উপজেলার ৫২টি থানা এখন মহাসাগরে পরিণত হয়েছে। মধ্যনগর থেকে নাসিরনগর, জকিগঞ্জ থেকে করিমগঞ্জ, এই যে এলাকাকে বলা হয় হাওয়ার অঞ্চল, যাকে দেখে একদিন বাংলার কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন, সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট, চুমিত পদধূলি, ছায়া শুনি বীর, শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। সেই গ্রামগুলি এখন অনাহারে অর্ধাহারে আছে। দুপুর বেলায় আমি খেয়েছি, খেতে খেতে খায়রুল কবির খুকনের টেবিলে বসে আমার মনে হয়েছে আমি আমার স্ত্রী সহ আমার ভাইয়েরা তো খেলাম, কিন্তু বাংলাদেশের ৫০ লক্ষ লোক অনাহারে আছে। একটি ধান হয় নাই। ১৭,০৪,০০০ একর জমি, একটি ধান হয় নাই কোথাও। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, একটি ধান হয় নাই। মানুষ বাঁচবে কি করে? এই বৈশাখ মাস, এই সময়ে আপনাদের দেশের রায়পুরা থেকে, বেলাবর থেকে, কুমিল্লা থেকে, বিক্রমপুর থেকে, পাবনা থেকে, ফরিদপুর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেত আমাদের এলাকায় ধান কাটার জন্য। আর সেই যারা ধান কাটতো আর ধান যারা তুলতো, তাদের মুখে ঘাম ছিল। রাত্রে গান হতো, কত সুন্দর সুন্দর গান, রাধা রমণের গান। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। সেই আব্দুল করিমের গান, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে। গান গাইতে গাইতে মানুষ হলুদ ধান গুলার মধ্যে তুলতো। ধান তুলতে তুলতে মানুষ খেরের বনের লাশ দিত। তারপরে ফুটবল খেলতো, নৌকা দৌড়াইতো বর্ষাকালে। সেই এলাকার মানুষ, তাদের মুখে গান ছিল, যাত্রা করিয়া দে মা নন্দরানী, কালিদর যাব আমি। সেই যে নৌকা দৌড়ের ভাটির দেশ, হাসন রাজার ভাটির দেশ, রাধারমণের ভাটির দেশ, শাহ আব্দুল করিমের ভাটির দেশ, অখিল ঠাকুরের সেই কাঙ্কের কলসি গিয়েছে ভাসি, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া। সেই যে ভাটির দেশ, সেই যে উকিল মুন্সির পুবালি বাতাসে, আষাঢ় মাসা বাসা পানিরে, ওই যে ভাটির দেশ, সেই দেশ আজকে ধ্বংস হয়ে গেছে। বন্ধুরা, আমি জানি না 1 বছর কি করে খাবে ওই এলাকার মানুষ। কারো মুখে কোনো আহার নাই। বন্ধুরা, যার একদিন হালের বলদ ছিল, দুধের গাই ছিল, সুন্দর সংসার ছিল, আমি জানি সবাই প্রস্তুতি নিচ্ছে ঢাকা শহরে, সিলেট শহরে, চিটাগাং শহরে, নারায়ণগঞ্জ শহরের পাগলার
ঢাকা শহরের ধামালকোট নুরের সালার বস্তিতে কৃষকের সন্তানেরা থাকবে, তাদের বউরা মানুষের বাসায় জিয়ের কাজ করে খাবে। যার বাড়িতে একদিন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ ছিল, সেই কৃষকের সন্তান ঢাকা শহরে রিক্সা টানবে। কৃষকের 5 বছরের সন্তান কমলাপুর স্টেশনে ভিক্ষা করবে, 2টা টাকার জন্য মানুষকে বাবা বলে ডাকবে। লক্ষ লক্ষ মানুষ, এই চিত্র এখন ভাটি এলাকার বন্ধুরা। আমি নরসিংদীর মাটিতে দাঁড়িয়েছি, আমার পাশের জেলা নরসিংদী। এই নরসিংদী একটি শিল্প অঞ্চল, আমার পাশেও অনেক শিল্পপতি বসে আছেন। আমি জানি নরসিংদীর শিল্পপতিরা অনেক দয়ালু, অনেক বিবেকবান। তারা মসজিদ করেন, মাদ্রাসা করেন, তাদের স্কুল কলেজ ফার্স্ট হয় বাংলাদেশে। হ্যাঁ, স্কুল কলেজ মাদ্রাসা করা ভালো, তার চেয়েও বুভুক্ষ মানুষকে খাওয়ানো আরো বেশি সওয়াবের কাজ। এই কথাটা একটু দয়া করে মনে রাখবেন। আমি কিন্তু আসবো এখানে আমার মানুষকে বাঁচানোর জন্য। এই কথাটি বলে আমি আমার বক্তব্যের প্রথম অংশ শুরু করতে চাই। বক্তৃতা করতে আর ভালো লাগে না বন্ধুরা। বুড়িগঙ্গার পানি যেমন পানি নয়, বাংলাদেশের রাজনীতিও এখন আর কোনো রাজনীতি নয়। বাংলাদেশের রাজনীতি মরে গেছে বন্ধুরা। বাংলাদেশের রাজনৈতিক নদী শুকিয়ে গেছে। একদিন যে রাজনীতি এসেছিল আমাদের দেশে, ওই প্রথম স্বাধীনতা যুদ্ধ যাকে বলে সিপাহী বিপ্লব, 1857 সনে যে আমাদের পূর্বপুরুষরা করেছিল ব্রিটিশের বিরুদ্ধে, যে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তাদের বেতের বাড়িতে আমাদের পূর্বপুরুষের পিঠের চামড়া উঠে গিয়েছিল। মুসলমান মায়েরা নামাজ পড়ে খোদার কাছে প্রার্থনা করত, হে খোদা আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও, যে সন্তান আমাদেরকে মুঘল পাঠানের অত্যাচার থেকে, ব্রিটিশ নীল সাহেবদের অত্যাচার থেকে মুক্তি দেবে। 1000 বছর ধরে বাংলার হিন্দু মায়েরা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করত, হে ভগবান আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও, যে আমাদেরকে বাংলার পূর্বাকাশে স্বাধীনতার সূর্য উদিত করবে। সেই আমার মায়েরা বোনেরা অত্যাচারে জর্জরিত হয়ে কেঁদে কেঁদে ছড়া বলতো, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করে রসুন বুনেছি। সেই অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য যুদ্ধ করেছে তিতুমির, হাজী শরীয়তুল্লাহ। ফাঁসির মঞ্চে গিয়েছে সূর্য সেন, ক্ষুদিরামের মতো বীর সৈনিকেরা। দেশ থেকে দেশান্তরে গিয়ে যুদ্ধ করে জীবন দিয়েছে সুভাষ চন্দ্রের মতো দেশপ্রেমিকেরা। তারা দেশের স্বাধীনতা দেখে যেতে পারে নাই বন্ধুরা। 1947 সনে দেশ যখন স্বাধীন হলো, 52 সালের ভাষা আন্দোলনের পরে আমরা যখন স্বাধীনতার সূর্য উদিত করার জন্য সংগ্রাম করেছিলাম, শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 23 বছরের সংগ্রামের শেষ দিকে একদিন বঙ্গবন্ধু শেখ মুজিব ডাক দিয়েছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যুদ্ধ হলো, যুদ্ধের ডাক দিল। 25 তারিখে যুদ্ধ শুরু হলো না, রাজনৈতিক নেতারা ফেল করলেন। একজন মেজর, একজন সৈনিক চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করলেন, I Major Jia do hereby declare the independence of Bangladesh। সেই মেজর জিয়ার ডাকে সেদিন বাংলাদেশে যুদ্ধ শুরু হয়েছিল, সশস্ত্র যুদ্ধ শুরু হয়েছিল বন্ধুরা। বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানের জিন্দাখানায় বন্দী ছিলেন, এটাই সত্য কথা। ক্যাপ্টেন তিনি ছিলেন সত্য, কিন্তু সেঞ্চুরি মেরেছিল জিয়াউর রহমান, খেলা জিতে। আমার কথাটা কি আপনারা বুঝেছেন? আমাকে ভুল বুঝেন। জিয়াউর রহমান সেঞ্চুরি মেরেছিল মুক্তিযুদ্ধে। হি ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ। সেই কারণে আমি বলি ইতিহাসের এই দিকগুলা বিবেচনা করতে হবে। হোয়াট ইজ দ্য নেম অফ মাদার অফ লিবারেশন? বাংলাদেশের মায়ের নাম কি? কেউ বলতে পারবেন বাংলাদেশের মায়ের নাম কি? বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পেট থেকে বাংলাদেশ বেরিয়েছে।
স্যার জানি না কি মনে করবে। মুক্তিযুদ্ধের পেট থেকে বাংলাদেশ বাড়িয়েছে। এই যে আজকের যে ছেলেরা যারা স্লোগান দাও, আমার ছোট ভাই আকরাম যারা স্লোগান দাও, ফিলোসফি যদি করতে হয় মুক্ত এবং মুক্তি, এর বাইরে কোনো ফিলোসফি নাই। সেই ফিলোসফির মধ্য দিয়ে আমাদেরকে চলতে হবে বন্ধুরা, কারণ আমাদের নেতা ছিলেন মুক্তিযুদ্ধের বীরত্ব। এই কথাটি মনে রাখতে হবে। জিয়াউর রহমানের দলটা যে হয়েছিল সেদিন, হাজার হাজার মুক্তিযোদ্ধা সেদিন লাফিয়ে পড়েছিল। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে নিষ্ঠুরভাবে ফেল করেছিল, যার জন্য তাকে জীবন দিতে হয়েছে। জিয়াউর রহমানের নেতৃত্বে আশার সূর্য উঠেছিল বন্ধুরা, কিন্তু দেশি বিদেশি চক্রান্তের কারণে সেই সূর্য ডুবে গিয়েছিল। আমি আজকে আপনাদের কাছে যে কথাটা বলতে এসেছি, সেই কথাটা হলো, মুক্তিযুদ্ধ যদি আমরা চাই, বিশ্বাস করি ৩০ লক্ষ মানুষের রক্তকে যদি আমরা শ্রদ্ধা করি, বাংলার স্বাধীনতাকে যদি আমরা উদিত রাখতে চাই, তাহলে আমাদের প্রয়োজন কি বন্ধুরা? পাকিস্তানের গোলামি করেছিলাম বলে যুদ্ধ হয়েছিল, অন্য কোন দেশের গোলামি করার জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। সে যত বড়ই হোক বন্ধুরা, উত্তর কোরিয়া যদি সারা পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে, আমেরিকার পারমাণবিক স্টিমার যদি উত্তর কোরিয়ার উপকণ্ঠ থেকে ফিরে আসতে পারে, এমন দিন কি আসতে পারে না আল্লাহর রহমতে, যেদিন বাংলাদেশের বঙ্গোপসাগর থেকে একদিন যেমন করে আমেরিকার ৭ম নৌবহর ফিরে গিয়েছিল, অনেকে ৯ম নৌবহর ফিরে যাবে বাংলাদেশকে সেলিউট করে। এই দিনটা আনতে হবে বন্ধুরা, এবং সেই দিনটা আমার জন্য আমি মনে করি এই যে দলটা বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটা হলো শুকনায় পড়লে সাইলিয়া, পানিতে পড়লে নাইলিয়া। এই দলটা আমি দুইটা দলই করছি। আওয়ামী লীগ করছি ৩৬ বছর। মুক্তিযুদ্ধের সময় আমি এমএ পড়ি, আমি বাচ্চা মানুষ না, এমএ ফাইনালে পড়ি আমি মুক্তিযুদ্ধের সময়। আমি তৎকালীন ৪ নেতার এক নেতা শাহজাহান সিরাজের ১১৪ নম্বর ইকবাল হলের রুমমেট মুক্তিযুদ্ধের সময়। কাজে আমি সব মুক্তিযুদ্ধ দেখছি। আমি দেরাদুনের ট্রেনিং, আমি কাদের সিদ্দিকীর পরে গ্রেটার ময়মনসিংহে পাবলিক যোদ্ধাদের মধ্যে সবচেয়ে বড় কমান্ডার। আমি সেই কারণে কথাটা বলছি বন্ধুরা, এই যে দলটি বিএনপি, এই দলটি যে সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির মধ্যে বিএনপির একটা জিনিস ছোট আর একটা জিনিস ব্যাপক। সংগঠনটা হইল ডিলারশির গিরো, আর এদের সমর্থকরা হইল পাগল। ভোট আইলে পরে ধানের শীষ একদম বাক্স করে দেয়, কিন্তু সংগঠনটা হলো ঢিলা ঢালা। ঠিক মতো কাপড়টা লুঙ্গিটা ঠিক মতো পরে না, পাশানিঙ্গিটা ঠিক মতো দেয় না। আমার প্রতি রাগ করেন না আপনারা, আমি দুইটা দলই দেখছি। খালি সবাই একজন আরেকজনকে দোষে। আবার বুটের সময় ধানের শীষ কোয়ার সঙ্গে সঙ্গে, হ্যাঁ আমরা সবাই ধানের শীষ কোয়ার সঙ্গে জাতে মাতাল তালে টিপ, আমরা সবাই ধানের শীষ, এটা কিন্তু ঠিক আছে। এই জায়গাটাতে দলটা ঠিক আছে, কিন্তু সেই কারণে আপনারা সবাই ইলেকশনে যেতে চান। ইলেকশনে গেলে কি রেজাল্ট হবে? রায়পুরা থেকে ধরে বেলাবু, বেলাবু থেকে ধরে মনোহরদী, মনোহর থেকে ধরে শিবপুর, শিবপুর থেকে পলাশ, পলাশ থেকে নরসিংদী সদর, আমি কিন্তু জানি, কারণ আমার বাড়িটা কিন্তু আপনার উপকণ্ঠে আছে। যদি কোনো কারণে বাংলাদেশের মানুষ বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, এবার ঘুঘু কিন্তু বদিব পরাণ, একবার যদি খালি বাংলার মানুষ খালি ভোটটা দিয়ে গন্ত পারে, তাহলে হাসিনা সারা বাংলাদেশে টুঙ্গিপাড়ার সিট সহ ফেল করবো, জামানত বাজার টুঙ্গিপাড়ার সিটে পর্যন্ত ফেল করবে হাসিনা। এবং আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি পারমিশন দেয়, আমি হতভাগা ফজলুর রহমান বঙ্গবন্ধু কন্যার সঙ্গে আমি কন্টেস্ট করবো টুঙ্গিপাড়া এবং কোটালী। আমি চ্যালেঞ্জ করলাম। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা, এই দলটি নির্বাচনের দল। ওই যে লেখছে গণতান্ত্রিক আন্দোলন। আন্দোলনটা কি? গণতান্ত্রিক আন্দোলন। প্রথম কথা হলো, এই যে আজকে যেভাবে বসলেন, শুরু হলো, এই যে শুরুটাকে বলে আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং এর পরে আসবে ফিলিংস। কি ফিলিংস আসলো?
আজকে বক্তৃতা করলো আমার ভাই মঞ্জু, উপজেলা চেয়ারম্যান, আর সাবেক উপজেলা চেয়ারম্যান ইরান। দুজনের মাঝে একটু কিন্তু টানাটানি আছে, কিন্তু আজকে কিন্তু ফিলিংস আইসা পড়ছে। আমার ভাই খায়রুল কবির খোকন, আমার নেতা জনাব মঈন খানের মধ্যে একটু টানাটানি ছিল, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কিন্তু ফিলিংস আইসা পড়ছে। ফিলিংসের পরে সংগঠনের তৃতীয় স্তর, এই যে আকরাম শিখবার চেষ্টা করো, সংগঠনের তৃতীয় স্তরের নাম হলো আন্ডারস্ট্যান্ডিং ফিলিংস, তারপরে হলো রিয়েলাইজেশন। এই যে আজকে আন্ডারস্ট্যান্ডিং হলো, এখান থেকে মুখে ঠুটের বক্তৃতা শেষ হবে না, বাইরে গিয়ে যখন পুলিশের বন্দুকের গুলি তাক করবে, দুই ভাই হাতে হাতে ধরে পুলিশের বন্দুকের সামনে ঝাঁপিয়ে পড়তে হবে, তার নাম হলো রিয়েলাইজেশন। এরপরে হলো থিওরি, তারপরে প্র্যাকটিস, তার নাম হলো সংগঠন। এই প্র্যাকটিস পর্যন্ত যাইতে হলে আজকের জেলা, কালকে যাইতে হবে শিবপুর থানায়, পরশু যাইতে হবে রায়পুরা থানায়, তারপরের দিন যাইতে হবে পলাশ থানায়, তারপরের দিন যাইতে হবে শিবপুরের সাদারচর ইউনিয়নে, শিবপুরের যশোর ইউনিয়নে, তারপরে ঠিক না ওখানে যেতে হবে, এখানে ওই রায়পুরের 6 ইউনিয়নে চরে যাইতে হবে, টেডাদা যেখানে গাওয়াগাওয়ি হয় এইখানে যাইতে হবে। হ্যাঁ, ওই সব এলাকায় যাইতে হবে। ওখানে গিয়ে মানুষকে ঘরে বসে বসে সংগঠিত করতে হবে, ঘরে বসে বসে সংগঠিত করে। আমার কথাটা খুব ধীরে শুনেন, আমি ধীরে বলছি। আপনারা কি জানেন আমি কি ছিলাম? আমি ছাত্রলীগের সেন্ট্রালের প্রেসিডেন্ট ছিলাম, লীগ করতাম, ঠিক না কথাটা? আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। আমি যখন ছাত্রলীগের সেন্ট্রালের জেনারেল সেক্রেটারি হই, বছরটা হইল 1976। তখন আমি ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি কেন্দ্রে কোথায় থাকতাম? ওই বনগ্রাম রোড, পুরান ঢাকা টিপু সুলতান রোড। পলায় থাকতাম কোথায়? লালবাগের কিরানায়, কামরিংকেশ্বর। তখন কামরাঙ্গীশ্বর থানা হয় নাই। সেইখানে একটা ছেলে, 2টা ছেলে, 3টা ছেলেকে শপথ করাইতাম, আল্লাহ দোয়াই করে রাখো, মা বাপের মাথায় হাত দিয়া কও, কালকে মিছিলে যাইবা কিনা, গুলি খায়া মরলে মরবা। তাকে বুঝাইতে বুঝাইতে তারপরে গুলি খাওয়ার পর্যায়ে নিতাম। ছাত্রদলকে বলা হয় ইনফ্যান্ট্রি। স্যার, যুদ্ধে অশ্বারোহী বাহিনীর নাম হলো ছাত্রদল, বিএনপি। যুদ্ধে যখন যাবে, অশ্বারোহী বাহিনী প্রথম যাবে। সেই বাহিনী যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে না থাকে, শুধু গরমের দিনে এইখানে স্লোগান দেয়, জীবনে কোনোদিন গণতান্ত্রিক আন্দোলন হবে না। খুব ক্লিয়ার কথা। আমি জানি ছাত্রদল যদি 2000 ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়, উপায় নাই, গুলি করতে। ওই যে এক বেটা আছে আসাদুজ্জামান, আমার কর্মী ছিল, ও ঢাকার এখন কমিশনার, পুলিশ কমিশনার, ওর হাত কাঁপবো গুলি করতো 2000 ছেলের বুকে। কিন্তু আমরা হেরা আসে 350, আমরা যাই 200, তাই তো দৌড়াই দিবই আমাদেরকে। আমরা ডাক দেই 29শে ডিসেম্বর 2013 আরে আসেন আসেন, নরসিংদী থেকে আসেন, কিশোরগঞ্জ থেকে আসেন, সিলেট থেকে আসেন, রাজশাহী থেকে আসেন, আরে আসেন আসেন। কোথায় আসেন? রোড মার্চ না, আসেন। সব গেছে, 10 লাখ লোক গেছে ঢাকা শহরে। কিন্তু সেই 29শে ডিসেম্বর হাজার হাজার সৈন্য পুতুলের ন্যায় পলাশীর প্রান্তরে দাঁড়িয়ে রইল, আর পরাজয় এসে পিছন থেকে 29শে ডিসেম্বরের কপালে কালিমা এঁকে দিল একটা মানুষকে। বিএনপি অফিসে নয়াপল্টনের রাস্তায় দাঁড়াইতে পাওয়া গেল না। এখানে কি আন্দোলন করবো? খায়রুল কবির খোকন আমি দেখি নাই, রেল আটকায় দিছে, দেখি নাই, হাজার হাজার লোক নিয়ে ঢাকার দিকে রওনা দিয়ে দেখছি তো। নরসিংদী জয় করলে কি হবে? আমি ফজলুর রহমান কিশোরগঞ্জ জয় করলে কি হবে? ঢাকা যদি হাসিনার কবজায় থাকে। আমি ওই দিন বলেছি, যেদিন শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উপদেষ্টাকে ডেকেছিল, উপদেষ্টাদেরকে আমি বলেছি, নেত্রী 100 নেতাকে বলেন
হাতে হাত ধরে নয়াপল্টনের অফিসের সামনে দাঁড়াও। আর 15টা এমপি সিট আছে ঢাকা শহরে। একজন এমপি যে নমিনেশন চায় তাকে বলো তুমি 1000 মানুষ নিয়ে আসতে হবে, তা না হলে তোমাকে নমিনেশন দিব না। এই 15,000 মানুষ 15 জনে নিয়ে আসবে, তাদেরকে নমিনেশন দিব। তারা এসে কিচ্ছু করবে না, পুলিশের ডিল দিবে না, বাস ভাঙবে না, শুধু অফিসের সামনে জুনাকি হল পর্যন্ত ঘুমায় থাকবো। আর আমরা নেতারা সামনে থাকবো, বাপের ভূত হইলে গুলি কর, কর বাপের ভূত যদি গুলি কর, গুলি করে মারবে কিনা মার। ওইটা আমি চাই। আমি নেত্রীকে এই কথাটাই বলছি, গুলি ফুটবে না। ইরানের শাহানশাহ গুলি ফুটাতে পারে নাই, ওই দিন তুরস্কে গুলি ফুটে নাই, হাজার হাজার মানুষ ট্যাঙ্কের নিচে শুয়ে গেছে। এর নাম হলো আন্দোলন। আর ডাক দিয়া ঘরে বয়ে থাকবো, তোমরা যাও, আমি একটু বাচ্চাটারে দেখতে আসি। আন্দোলন হবে না, এটা গণতান্ত্রিক আন্দোলন হবে না। আগামী জাতীয় নির্বাচন অবশ্যই অবশ্যই বিএনপি নির্বাচনের দল। বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। যুদ্ধ হবে আরেকবার শেখ হাসিনা, কিন্তু সেই দিন যুদ্ধ হবে তোমার হাতে কামান আমার হাতে লাঠি। এই যুদ্ধ আমি করব না, আমি এত বোকা না। কিন্তু তোমার হাতে মেশিন গান, আমার হাতেও মেশিন গান, তাহলে যুদ্ধ করব তোমার সঙ্গে। এবং এইটা কইরা ছাড়বো। ও তো সুজানা বিশ্ব রাজনীতি, প্রত্যেক ডুবেই শালুক পাওয়া যাবে না। হাসিনাকে বাধ্য হইয়া ঠেলার ছুটে পদ্মা ফাটে ফাতিলে একটা জানকি। হাসিনাকে বাধ্য হয়ে আগামী ইলেকশনটা ফেয়ার করতে হবে। আমি বললাম যদি না হয় ফজলুর রহমানকে আপনারা এখানে ধরবেন। আমি যখন কিশোরগঞ্জে যাই, আমি আপনাদেরকে বলে গেলাম 2019 সাল হাসিনা সরকারের মরণ কাল, কথাটা আমি বলে গেলাম। 2019-এর পরে হাসিনাকে খুঁজে পাবেন না। কাজেই আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশকে আপনারা চিনেন কি তা জানি না আমি, হাসিনা অন্তত চিনে না। হাসিনা জানে না আজ থেকে 500 বছর আগে সম্রাট জাহাঙ্গীরের নামে নাম হয়েছিল ঢাকার নাম জাহাঙ্গীরনগর। এর আগে ছিল সোনারগাঁওয়ের রাজধানী। সেই জাহাঙ্গীরনগর রাজধানীকে দেখার জন্য সম্রাট জাহাঙ্গীর ইসলামকে দাওয়াত করে এনেছিল ঢাকায়। সকালবেলা বুড়িগঙ্গার পারে বসলেন, দেখলেন নদীর পানি উত্তর দিকে যাচ্ছে। বিকালবেলা আবার গিয়ে জাহাঙ্গীর বুড়িগঙ্গার পারে বসলেন সদরঘাটে, দেখলেন নদীর পানি দক্ষিণ দিকে যাচ্ছে। তখন সম্রাট জাহাঙ্গীর ইসলাম কাকে জিজ্ঞাসা করলো, ইয়া কে হে? সকালবেলা নদীর পানি উত্তর দিকে গেল, বিকালবেলা দক্ষিণ দিকে যায়। ইসলাম কা উত্তর দিলেন, হুজুর ইসি কা নাম বঙ্গাল মূল্য। সকাল বেলায় নদীর পানি উত্তর দিকে যায়, বিকাল বেলায় দক্ষিণ দিকে যায়। সারা জীবন আমি বলি, এই বাংলায় শুধু বেলি চামেলি আর জুঁই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ রক্ত জবা ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার ডাকে। এদেশে শুধু বসন্তকাল আসে না, চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে দুজির দরজা উড়ে গ্রীষ্মকালও আসে। আজকে কাঠের স্বর্গে বসে কাঠের চুরি হাতে দিয়ে টুনটুনিয়ে বাজিয়ে হাসিনা যত বিনার শব্দ মনে করুক না কেন, একদিন যেমন করে পদ্মা মেঘনা যমুনা দিয়ে বেসে গেছিল নুরুল আমিন ভাইব খান টিক্কা খান, শেখ হাসিনাকে পদ্মা মেঘনা যমুনা দিয়ে গড়িয়ে বঙ্গোপসাগরে পড়তে রেহাই তিনি পাবেন না। বাংলার মানুষ তাকে রেহাই দিবে না। আমার নেতা বৈশা আছে, বক্তৃতা শেষ করছি একটা কথা বলে, আমাদের নেত্রীর নাম কি? বর্তমান নেত্রীর নাম কি? বয়স কত বছর? 70-এর উপরে। কোথায় বসে থাকেন রাত্র 2টা পর্যন্ত? গুলশানের অফিসে। 72 বছরের মহিলা কেন রাত্র 2টা পর্যন্ত গুলশানের অফিসে বসে থাকে ভাইরা? কারণ সে জানে
আমি কার জন্য বাসায় ফিরে যাব? কার মুখ দেখার জন্য আমি বাসায় ফিরে যাব? কে আমাকে মা ডাকবে? কে আমাকে দাদু ডাকবে? ওই আমার ছোট ছেলেটা তো মালয়েশিয়ায় পরে মারা গেছে। মৃত্যুর আগে কি একবার কুকুর মনে হয় নাই? কোথায় আমার সোহাগিনী মা? কোথায় আমার আদরিনী মা? তার মুখটা তো দেখে যেতে পারলাম না বন্ধুরা। সেই কুকুর কথা কি আপনাদের মনে হয় না? কত অসহায় অবস্থায় জিয়াউর রহমানের ছেলে বিদেশ বিমুয়ে মারা গেল, তাদের কথা স্মরণ করে কি রক্ত শপথ নিতে পারেন না? চলুন না শেষবারের মতো একবার দেখি খালেদা জিয়ার মুখে হাসি ফোটানোর জন্য, তারেক রহমানকে দেশে আনার জন্য আরেকটা সংগ্রাম জয় অথবা মৃত্যু পর্যন্ত দিতে পারি কিনা বন্ধুরা। আমি আপনাদেরকে সেই আহ্বান জানিয়ে আগামী দিনে আমি আমার ভাই বন্ধু খোকনকে বলবো, যদি তুমি ডাকো, তোমরা যদি ডাকো, প্রয়োজন যদি মনে করো যে কোনো থানায় যে কোনো সময় আমাকে ডাকবে, আমি আসবো, তোমাদের সাথে কাজ করব সারা দেশে। এই কথাটা আমি দিয়ে গেলাম বন্ধুরা। আজকে আমার নেতা এসেছে জনাব মঈন খান, যদিও এখানে আমি দলনেতা, আমি ওনার কর্মী, আমি দলনেতা নই, যদিও রিপোর্টটা আমাকেই দিতে হবে। উনি এসেছেন, ওনার বক্তব্যই হবে সর্বশেষ বক্তব্য। আমি ওনাকে বক্তব্যের জন্য